আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি রে? হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ, আমাদের ভেক্টর অধ্যায়ের শেষের শুরু। আজকের পরে আর মাত্র একটা ক্লাস লাগবে ভেক্টর অধ্যায়টা শেষ করতে। আমাদের ভেক্টর অধ্যায়ের শেষের শুরু। নেক্সট উইকে ক্লাস শেষ। ক্লাস লাগবে ভেক্টর অধ্যায়টা শেষ করতে। ওকে, আমরা শুরু করতে পারি ধীরে ধীরে। সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। তো আজকে পর্ব 17। হ্যাঁ, তো গত ক্লাসটা আশা করি তোমরা করেছো। গত ক্লাস না করলে আজকের ক্লাসটা বুঝতে পারবা না। সো গত ক্লাস করাটা অবশ্যই জরুরি। ভেক্টরের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল। ওকে, আলহামদুলিল্লাহ। চলো শুরু করি। তোমরা একটু যুক্ত হও, তোমরা একটু দ্রুত যুক্ত হও। আমি আস্তে আস্তে শুরু করব। 1 মিনিট জাস্ট। আলহামদুলিল্লাহ। ওকে, তো শুরু করি। অনেকক্ষণ হয়েছে, শুরু করতে পারি আশা করি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 17-তে। তো আমাদের প্রায় শেষে চলে এসেছি অধ্যায়টির। সো আজকে পর্ব 17-তে আমরা ক্রস গুণনের কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। সো ভেক্টর পর্ব 16-তে আমরা ক্রস গুণনের মান, ক্রস গুণনের দিক বের করা শিখেছি। সো আজকের ক্লাসে ওই ক্রস গুণন রিলেটেডই কিছু এক্সট্রা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা দেখব। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা, আর অবশ্যই যারা প্রিভিয়াস ক্লাসটা করো নাই তারা প্রিভিয়াস ক্লাসটা করবা, নাইলে এই ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, আর কথা না বাড়াই, আমাদের সাইকেল 1-এ যারা যারা যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের সাইকেল 1-এ আমাদের রেগুলার অধ্যায়টা শেষ হবার পরে, মানে অধ্যায় চলাকালীন সময় উইকলি এক্সাম হয়, প্রতি উইকে এক্সাম হবে, এই উইকেও এক্সাম হবে শুক্রবার। আর অধ্যায় শেষে আমরা একটা পুরো অধ্যায়ের উপর একটা রিভিশন ক্লাস নিব, একটা না 2-3টা রিভিশন ক্লাস নিব, এবং একই সাথে পুরো অধ্যায়ের উপর একটা এক্সাম নিব। এরপরে তো আমাদের গতিবিদ্যা স্টার্ট হবে। সো অধ্যায়গুলোর ক্লাস যদি মিস করতে না চাও, দ্রুত যুক্ত হতে হবে সাইকেল 1-এ। ওকে, তো প্রথমেই আমরা
ভেক্টর গুণনের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমি একটা সামান্তরিক অঙ্কন করে দিই। এই মনে করেন একটা সামান্তরিক। সো আমি ভেক্টর গুণনের মাধ্যমে এই সামান্তরিকের এরিয়া বের করতে চাই। আচ্ছা, সামান্তরিকের এরিয়ার সূত্র কি জানো? দেখো ভাইয়া, সামান্তরিকের এই বাহুটা যে একটা ভেক্টর নির্দেশ করছে, এই বাহুটা মনে করো আরো একটা ভেক্টর নির্দেশ করছে। এই ভেক্টরটার নাম হলো এ ভেক্টর, আর এই ভেক্টরটার নাম হলো বি ভেক্টর। ওকে, আমি ধরে নিচ্ছি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই যেখানে যে পিচ্ছি কোণটা, পিচ্ছি না মোটামুটি বড় সড়ো কোণ, এটা মনে করো আলফা। নরমালি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মানে সূত্র কি জানি বলতো? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানো? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। সেখানে ভূমি হচ্ছে এই যে এটা এ ভেক্টরের মান, মানে এই যে এই বাহুর দৈর্ঘ্য মান, ভূমি হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এখানে আমরা লিখতে পারবো এই যে ভূমি, এই ভূমিটা হচ্ছে এ ভেক্টরের মান, ওই যে মডুলাস অফ এ, বা শুধু এ লিখতে পারতাম। আর উচ্চতা কোনটা? উচ্চতা হলে এই যে এটা, এখান থেকে এটা কানেক্ট করে দাও, এটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ। তো ইনটু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এখন এ ভেক্টরের মান হচ্ছে এ, আর এই উচ্চতাটা কত? এই উচ্চতা বের করার জন্য আমরা এই ত্রিভুজটা একটু খেয়াল করি। এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজটা একটু খেয়াল করি। এই যে ত্রিভুজটা দেখো, এই 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 এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া? সমকোণী ত্রিভুজের উচ্চতা মানে কি? লম্বটা, এই লম্বটা বের করতে হবে। দেওয়া আছে অতিভুজ, অতিভুজ হচ্ছে বি ভেক্টর যার মান হলো বি। অতিভুজ আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে এইচ কত হবে? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন থিটা। তাহলে এইচ সমান হবে বি সাইন আলফা। এটা নিয়ে আশা করি কোনো সন্দেহ নাই। এই যে লম্বটা বের করতে হবে এইচ, অতিভুজটা দেওয়া আছে বি, তাহলে বি আলফা দিয়ে এইচ কিভাবে বের করব? অতিভুজ সাইন আলফা মানেই লম্ব এইচ। তাহলে এই এইচ এর জায়গায় আমরা চাইলে বি সাইন আলফা বসাতে পারি। এখন চেনা চেনা লাগে তবু অচেনা, দেখো এটা কি চেনা চেনা লাগতেছে না? এ বি সাইন আলফা, ইয়েস চেনা চেনা লাগতেছে। এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান। দিস ইজ দ্য ভ্যালু অফ ক্রস প্রোডাক্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এটা হচ্ছে এ ক্রস বি এর মান। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না? এ ক্রস বি এর মান। তাহলে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে যদি সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। এই যে এটা কিন্তু মান, তাহলে এ ক্রস বি এর মান। তাহলে একটু লিখে নাও, এ ভেক্টর এবং বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে, সুতরাং আমরা লিখতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, সন্নিহিত বাহু নির্দেশ করলে দেখো এখানে এ ভেক্টর আর বি ভেক্টর এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, তুমি সিম্পলি এ ক্রস বি ভেক্টর বের করবা, এরপর তার মান বের করবা, শেষ। এই সূত্রটা মনে রাখবা যে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। ওকে, ডান। ওকে, পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা সূত্র শিখবো।
আমি এটা ডিটেলস না বলি, সূত্র শিখবো জাস্ট। ওকে, এ ফিল কালার মূল্য এই টাইটেল দিয়ে দাও, টাইটেল দিবা পি ভেক্টর ও কিউ ভেক্টর সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে, এই টাইটেলটা দাও, সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে তাহলে তার ক্ষেত্রফল কত হবে। সন্নিহিত না, জাস্ট কর্ণ। বাহু নির্দেশ করলে জানি কি হয়, সেটা তো আমরা জানি। বাহু নির্দেশ করলে হবে এ ক্রস বি এর মান, কিন্তু যদি দুইটা কর্ণ নির্দেশ করে, পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি সামান্তরিকের কি নির্দেশ করে, কর্ণ। দেখি চলো, এই হচ্ছে একটা সামান্তরিক। এবার দুইটা ভেক্টর আমি দিয়ে দিচ্ছি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। দেখো এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা মনে করো কিউ ভেক্টর, এরা সামান্তরিকের কর্ণ নির্দেশ করতেছে। এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর। কর্ণ নির্দেশ করলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, লিখে নাও। এর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। ওকে, যদি কর্ণ নির্দেশিত হয়, পি ভেক্টর আর কিউ ভেক্টর দ্বারা যদি একটা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশিত হয়, প্রশ্ন বলে দিবে কর্ণ নির্দেশ করে, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান, হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। ওকে, এটা প্রমাণ করে বের করা যায়, আর্কাইভে আছে, দেখে নিও, প্রমাণটা লাগবে না। এরপরে লিখো, এরপরে লাস্ট হচ্ছে ক্ষেত্রফল বিষয়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ত্রিভুজ। এখানে এঁকে ফেলো, মনে করো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, এই মনে করো একটা ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের দুইটা বাহু মনে করো, আমি বললাম সন্নিহিত দুইটা বাহু, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর নির্দেশ করছে, এটা বি ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটাও লিখে নাও। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, যদি ত্রিভুজের ক্ষেত্রফল চায়, ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই সূত্রটার মতো, হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে তিনটা জিনিসের ক্ষেত্রফল জানলাম। সামান্তরিকের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মান। তারপর হচ্ছে সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান। আর যদি দুইটা ভেক্টর ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, কথা বুঝছো, ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে সেই ত্রিভুজের এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। শেষ, মনে থাকবে। এটা কিন্তু সহজেই প্রমাণ করতে পারি। কিভাবে, এই যে দেখো, আমি যদি এখানে একটা লম্ব টেনে দেই, হ্যাঁ, তারপরে এই লম্বটা মনে করো এইচ, এই কোণটা মনে করো আলফা। আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ভেক্টরের মান, আর উচ্চতা হলো বি সাইন আলফা। এই যে বি দিয়ে যদি, এই যে বি অতিভুজ, এটা এইচ, তাহলে এইচ হচ্ছে বি সাইন আলফা। আর এ বি সাইন আলফা মানে কি, এ ক্রস বি এর মান। এ বি সাইন আলফা মানে হলো এ ক্রস বি এর মান। সো তুমি যেভাবেই মনে রাখো, সমস্যা নেই। তাহলে কয়টা সূত্র, তিনটা সূত্র শিখলাম। সামান্তরিকের বাহু নির্দেশ করলে এ ক্রস বি এর মান, কর্ণ নির্দেশ করলে হাফ ইন্টু পি ক্রস কিউ, ত্রিভুজের বাহু নির্দেশ করলে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। শেষ, মনে থাকবে না? এই তিনটা ক্ষেত্রফল আমরা জানলাম। এবার এই তিনটার ক্ষেত্রফল দিয়ে আমরা একটা সূত্র, একটা অঙ্ক করব। চলো দেখো, অঙ্কটা এইভাবে আসবে, সোজা অঙ্ক। বলছে কি, বলছে যে এ ভেক্টর, এই যে দেখো, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের কি নির্দেশ করে বলে দিছে, সন্নিহিত বাহু। তাহলে এর ক্ষেত্রফল কত? ভাইয়া সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কি হয়, নিজেকে নিজে আজ করো। সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল হয় এ ক্রস বি এর মান। তাহলে এখানে ফার্স্ট অফ অল এ ক্রস বি বের করব। এ ক্রস বি ভেক্টরটা বের করব কিভাবে? এই যে নির্ণায়কের মাধ্যমে, গত ক্লাসে শিখাইছি, আই ক্যাপ
জে ক্যাপ কে ক্যাপ। এখানে আই এর সহগ হচ্ছে 4, জে এর সহগ -4, কে এর সহগ 6। এখানে আই এর সহগ 2, জে এর সহগ -2, কে এর সহগ -1। এবার এটাকে বিস্তৃতি করব, নির্ণায়কের বিস্তৃতি। আই ক্যাপটা থাকলো, আই ক্যাপ এই সারি এই কলাম বাদ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, এরপর নির্ণায়কের মাইনাস দিতে হয়। আবার দেখো 6 × -2, 6 × -2 মানে মাইনাসের 12, এখানে মাইনাসের 12 বসালে মাইনাসে মাইনাসে প্লাসের 12 হয়ে যাবে, এটাই আসবে। তারপরে মাইনাস জে ক্যাপ দিতে হয় রুলস অনুযায়ী, মাইনাস জে ক্যাপ, তাহলে এই কলাম এই সারি বাদ, 4 × -1 তাহলে মাইনাসের 4, এরপরে নির্ণায়কের মাইনাস, 6 দুগুণে 12 তাহলে এখানে হবে 12, এরপরে প্লাসের কে ক্যাপ দিতে হবে। তারপরে করো এই কলাম এই সারি বাদ, 4 × -2 মানে মাইনাসের 8, মাইনাস দিয়ে -4 × 2, -4 × 2 দিলে আবারও মাইনাসের 8, এখানে যদি মাইনাসের 8 বসাও মাইনাসে মাইনাসে প্লাসের 8 হবে, তাহলে আলটিমেটলি হবে 4 আর 12 16 আই ক্যাপ। তাহলে মাইনাস, এই যে দেখো 12 আর 4 16, -16, মাইনাসে মাইনাসে প্লাস 16 জে ক্যাপ। আর এখানে 8 আর -8 কাটাকাটি, তাহলে এটা লিখতে পারবো 0 কে ক্যাপ। তোমার যদি মন না চায় তোমার এটা লেখার দরকার নাই, 0 কে ক্যাপ মানে 0। আর এটি কি অ্যান্সার? না, এটা তো ভাই a × b ভেক্টর। আই ক্যাপ জে ক্যাপ এগুলো লাগানো থাকা মানে কি, এরা ভেক্টর নির্দেশ করে। বাট ক্ষেত্রফল তো একটা মান, তাহলে সেটা মান বের করো। সুতরাং আমার ক্ষেত্রফল হবে, সুতরাং এই যেভাবে লিখবা ক্ষেত্রফল। তুমি জানো এটা কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু দেওয়া থাকলে a × b এর মান, এই যে মান বের করো, √, মান কেমনে বের করে, 16² শেষ, √16² + 16², 16√2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 16√2 বর্গ একক। এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ভাইয়া এখানে বাহুর জায়গায় যদি কর্ণ দেয়া থাকতো, একটু লিখে নাও, যদি এখানে কর্ণ থাকতো, যদি কর্ণ হতো তাহলে কি হইতো, কর্ণ হলে হইতো ½ × a × b। যদি a আর b বাহু না হয়ে কর্ণ হতো তাহলে জাস্ট এটার সাথে হাফ গুণ দিয়ে দিতাম, শেষ। a আর b যদি বাহু না হয়ে সামান্তরিকের কর্ণ হতো তাহলে ½ × a × b দিয়ে দিতাম, মানে জাস্ট হাফ গুণ করে দিত। সোজা না কঠিন বলো তো? ওকে, পিডিএফ তো আমি দিয়ে দিই। একজন বলছে ভাই পিডিএফ দিলে, পিডিএফ তো আমার প্রত্যেকটা ক্লাসের কমেন্টে দেওয়া আছে ভাইয়া পিডিএফ। এরপর আমি আমার পিডিএফ আজকে রিপিট করতে বলবো না তোমাদের মডারেটরকে। ওকে, সো চলো সোজা পরের প্রশ্নে যাই। পরে কি বলছে? আচ্ছা, তো ক্ষেত্রফল সবকিছু আমরা বের করতে পারবো। এখানে একটা অঙ্ক আছে, খুব সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা একটু করি। পি কিউ আর মানে তিনটা বিন্দুর অবস্থান আমাকে দিয়ে দিচ্ছে। পি বিন্দুর স্থানাঙ্ক এটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এইটা, এবং আর বিন্দুর স্থানাঙ্ক এইটা। বলছে কোন পি কিউ আর বের করো। আচ্ছা, আমার এইটা বোঝার জন্য প্রথমত চিত্রটা কি, এইটা মনে করো পি বিন্দু, মনে করো কোথায় আছে আমি জানি না, এটা মনে করো পি বিন্দু। পি বিন্দু কত? পি বিন্দু হচ্ছে 2, -1, 2, -1, 4। তারপরে ধরো এটা কিউ বিন্দু, কিউ বিন্দু স্থানাঙ্কটা কত? 3, 2, -1। এটা মনে করো আর বিন্দু, এই যে এখানে এটা আর বিন্দু, এবং এটার স্থানাঙ্ক হচ্ছে 4, -2, 3। তোমার এভাবে আঁকতে হবে না, আমি তোমার বোঝানোর জন্য বলছি। বলছে অ্যাঙ্গেল পি কিউ আর বের করো। তাহলে আমি এদেরকে কানেক্ট করে দিই। প্রথমত কানেক্ট না করলে তো আর অ্যাঙ্গেল পাবো না, তাই না? সো এদেরকে আমি একটু কানেক্ট করে দেবো। এই যে এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিব, এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিব। ওকে,
তো বলছে অ্যাঙ্গেল পি কিউ আর, আবার এটার সাথে এটা কানেক্ট করে দিব। তাহলে কোন অ্যাঙ্গেলটা চাইছে বলতে পারবা? অ্যাঙ্গেল পি কিউ আর বলতে বোঝাচ্ছে মাঝখানে যেটা আছে ওই অ্যাঙ্গেলটা আর কি, কিউ। মানে আমার কাছে এই অ্যাঙ্গেলটা চাইছে, এই অ্যাঙ্গেলটা চাইছে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ পি কিউ আর। এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। কেমনে বের করব ভাইয়া? অ্যাঙ্গেল বের করার জন্য আমার ভেক্টর দরকার। আমি যদি এই যে কিউ থেকে পি বরাবর যে ভেক্টর, এটা বের করি, এই ভেক্টরটার নাম হচ্ছে কিউ থেকে পি, তাহলে এই ভেক্টরটার নাম হচ্ছে কিউ পি ভেক্টর। একইভাবে আমি যদি কিউ থেকে আর বরাবর এই বাহুর ভেক্টর মানটা বের করতে পারি, মানে কিউ আর ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণই হচ্ছে পি কিউ আর, এটার নাম আমি দিলাম থিটা, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমার কিউ আর ভেক্টর আর কিউ পি ভেক্টর বের করতে হবে। সো তোমাদেরকে সেই ছোট্টবেলায় শিখেছিলাম অধ্যায় শুরুর সময়, কিউ পি ভেক্টর মানে হলো শেষে কে আছে পি, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এই যে স্থানাঙ্ক থেকেই পাওয়া যায়। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 1j ক্যাপ, মানে তারপর প্লাস 4k ক্যাপ, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখান থেকে মাইনাস হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে 3 2 1, তাহলে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 1k ক্যাপ। এটা দিলে আমি কিউপি ভেক্টরটা পাবো। আবারও বলছো, আমার মূলত এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা কোন বাহুর কোন বাহু? এই বাহু আর এই বাহু, মানে কিউপি এবং কিউআর। তো কিউপি ভেক্টর বের করতে পারলে আর কিউআর ভেক্টর বের করতে পারলে আমি তাদের মধ্যবর্তী কোণ থিটা বের করতে পারবো ডট গুণন দিয়ে। সো করে ফেলি। কিউপি ভেক্টর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস। দেখো এটা আমরা এভাবে করে ফেলবো যে 2i মাইনাস 3i কত হবে? মাইনাসের i, মাইনাসের i ক্যাপ, তারপর মাইনাস জে ক্যাপ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে মাইনাস জে ক্যাপ মাইনাস 2j ক্যাপ কত হবে? মাইনাস 3j ক্যাপ। এবার প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস কে, তাহলে প্লাসের 5k ক্যাপ। এটাই হচ্ছে আমার কিউপি ভেক্টর। ঠিক একইভাবে কিউআর ভেক্টরটা বের করো। এই যে এখানে আমরা কিউআর ভেক্টরটা বের করি। কিউআর ভেক্টর ভাইয়া আবারও বুঝো যারা বুঝো না, এখানে শেষে কে আছে? আর। তাহলে কিউআর মানে হলো আর বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা বাদ দিয়ে দিব। আর বিন্দুর অবস্থান ভেক্টর কত? 4 - 2 3, তাহলে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা, আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর হচ্ছে এটা, এই যে এটা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। ক্যালকুলেট করলে আমরা কিউ আর ভেক্টরটা পাবো যে 4i মাইনাস 3i, তার মানে অনলি i থাকতেছে, মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে মাইনাস 4j ক্যাপ প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস k, তাহলে প্লাস 4k ক্যাপ। তুমি দুইটা ভেক্টর পেয়ে গেলা। কিউপি ভেক্টর পেয়েছো? পেয়েছি। কিউআর ভেক্টর পেয়েছো? হ্যাঁ পেয়েছো। এবার এদের মধ্যবর্তী কোণটা বের করতে হবে। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করে? ডট গুণন দিয়ে। সো এবার এদের মধ্যে ডট গুণন দিয়ে দাও, তাহলে আমাদের অঙ্ক শেষ। এই যে ডট গুণন দিই, এই যে কিউপি ভেক্টর ডট কিউআর ভেক্টর, ডট গুণনের সূত্র কি? এ বি কস থিটা। তার মানে কিউপি ভেক্টরের মান কিউআর ভেক্টরের মান মধ্যবর্তী কোণের কস, আমাদের এই থিটাটাই বের করতে হবে। তাহলে করো, এটা ডট গুণন করো, এই যে এটা আর এটা ডট গুণন করো। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক এক এক, তাহলে মাইনাসের 1 ডট গুণনের ফার্স্টে। এরপরে জে এর সাথে জে, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, তাহলে প্লাসের 12। এবার কে এর সাথে কে, প্লাসে প্লাসে প্লাস 4 5 20, তাহলে প্লাসের 20। এগুলো ডট গুণন। এবার এদের মান, এটার মান কত? রুট ওভার অফ -1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 5 স্কোয়ার, মনে হচ্ছে রুট ওভার অফ -1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 5 স্কোয়ার,
হচ্ছে কিউপি, এর সাথে গুণ হবে কিউআর। কিউআর কত? এই যে এটা 1 স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার, যে 1 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 4 স্কয়ার cos থিটা। তো এখান থেকে আমরা থিটা বের করব বা ক্যালকুলেট করি। 12 আর 20 কত হয়? 32 থেকে 1 গেলে 31 ইজ ইকুয়াল টু কত থাকে? রুট ওভার অফ 1 আর 9 10, 10 আর 25 35, আর এখান থেকে রুট ওভার অফ 16 16 32 আর 1 33 cos থিটা। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এই থিটার মানটা পেয়ে যাব। এই থিটার মানটা হবে cos ইনভার্স উপরে হচ্ছে 31, নিচে হচ্ছে রুট ওভার অফ 35 ইন্টু 33, তাহলে 24.19 ডিগ্রি, 24.19 ডিগ্রি। এবং দিস ইজ অ্যান্সার। না বুঝতে পারলে বলো, খুবই সোজা জিনিস। ক্লিয়ার? খুবই সোজা জিনিস, না বুঝতে পারলে বলো। পরের কোশ্চেনে যাই। বলছে কোন পি কিউ আর এর বহিস্থ কোণ নির্ণয় করো। এই যে পি কিউ আর, এটার বহিস্থ কোণ বের করো। আচ্ছা, যারা আরেকবার বলছো অঙ্কটা আবার একটু দেখো তুমি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোন পি কিউ আর আমরা বের করে ফেললাম। সাইডের পার্টটুকু কেন বুঝবা না ভাইয়া? এই সাইডের পার্টটুকু তো দুইটা ভেক্টরের ডট গুণন দিয়েছি। এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই যে ভেক্টরটা কিউপি ভেক্টর এবং এই যে কিউআর ভেক্টর, এদের ডট গুণন দিছি। ডট গুণন কি জানো না? এ ডট বি মানে কি বলতো? এ বি কস থিটা, মনে নাই? এ ডট বি মানে হলো এ বি কস থিটা। আর ডট গুণনের মাধ্যমে আমরা কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। সেই যে দুইটা ভেক্টর ডট গুণন দিছি, তাহলে এই যে এ ডট বি, এ বি কস থিটা, এই যে কিউপি ভেক্টরের মান, কিউআর ভেক্টরের মান হচ্ছে এগুলো। ডট গুণন না করে তুমি যদি ক্লাস করতে যাও তাহলে তো সমস্যা। ওকে, পরের কোশ্চেনে যাই। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা একটা ত্রিভুজ পাইছিলাম, তাই না? এই যে ত্রিভুজটা খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমার কাছে চেয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছো। তো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কেমনে বের করে? এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে না? দেখো সবাই মনোযোগ দাও। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজের দুইটা ভেক্টর দেওয়া আছে কিনা? আছে। এটা হচ্ছে কিউপি ভেক্টর আর এটা হচ্ছে কিউআর ভেক্টর। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে মনে করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইনটু সন্নিহিত বাহুগুলা যারা ছিল তাদের ক্রস গুণফলের মান। এখন এখানে সন্নিহিত বাহু কারা? তোমার দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে কিউআর বাহু
আর এটা হচ্ছে কিউপি বাহু, অলরেডি সেটা তুমি বের করে রেখেছো। এদের ক্রস গুণফল দিয়ে মান বের করে হাফের সাথে গুণ দিলেই আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। সো অলরেডি তুমি কিউআর ভেক্টর, কিউপি ভেক্টর বের করে রাখছো না? হ্যাঁ রাখছো। এই যে কিউআর ভেক্টর হচ্ছে 1 - 4 4, তাহলে এই যে কিউআর ভেক্টর, কিউআর ভেক্টর হচ্ছে 1 - 4 4, এটা হচ্ছে কিউআর ভেক্টর। আর কিউপি ভেক্টর কত ভাইয়া বলো তো? কিউপি ভেক্টর হচ্ছে -1 - 3 5, -1 - 3 5, এটা হচ্ছে কিউপি ভেক্টর। সো এদের ক্রস গুণনের মান বের করে হাফ দ্বারা গুণ দিব, শেষ। এটাকে আমার করে দিতে হবে নাকি করতে পারবা? এদের ক্রস গুণনের মান বের করতে পারবা না ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে এটা তো তোমরা জানো নাকি? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যে দুইটা বাহু যদি ভেক্টর নির্দেশ করে তাহলে দুইটা বাহুর ক্রস গুণ করে যেই মানটা পাবো তাকে হাফ দ্বারা গুণ দিবা। তাহলে এখন এই যে দুইটা বাহু, এদের ক্রস গুণ করে মান বের করতে পারবা নাকি পারবা না? এটাকে আমার করে দিতে হবে, আবারও ক্রস গুণ করে দিতে হবে। এদের ক্রস গুণ করে মান বের করতে পারবা? ইয়েস অর নো? পারতে হবে, সেটা নিজে কমপ্লিট করবা। এটা থাকলো এইচ ডব্লিউ, ডান। পরের অঙ্কে যাই। পরের টপিক হচ্ছে ঘন সামান্তরিকের আয়তন। ওকে, ঘন সামান্তরিক বলতে বোঝায় ঘনক আর কি। এই ঘনকের একটা আয়তন, মানে একটা বাক্সের আয়তন কেমনে বের করব? এটা বাক্স অঙ্কন করো সবাই। এই মনে হয় একটা বাক্স আমি অঙ্কন করতেছি। হ্যাঁ, এটা একটা ঘন সামান্তরিক। সো আচ্ছা, আমি সামান্তরিকের মতো এটা ঘনক হয়ে গেছে আর কি। আমি একটা ঘন সামান্তরিক আঁকার ট্রাই করি, চলো। দেখো, একটা ঘন সামান্তরিক আমি আঁকি। ওকে, সে হচ্ছে একটা ঘন সামান্তরিক। এর আয়তন আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এর আয়তন তখনই, মানে ভেক্টর দিয়ে কিভাবে বের করবা? ধরো এটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে, এবং এটা আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর নির্দেশকারী বাহু, এটা হচ্ছে বি ভেক্টর নির্দেশকারী বাহু, এবং এই যে ভূমি বরাবর এটা হচ্ছে সি ভেক্টর নির্দেশকারী বাহু। সো এটার আয়তন কিভাবে তুমি বের করবা? ভাইয়া, ঘনকের আয়তনের সূত্র কি বলতে পারবা? ঘনকের আয়তন হচ্ছে তলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এই যে একটু দেখাই তোমাদেরকে, এখানে একটা তল দেখতে পাচ্ছ, এই যে তলটা, এই তলের ক্ষেত্রফলের সাথে তুমি যদি এটার উচ্চতা, এই যে এই হাইটটা গুণ করো, তাহলে এই ঘনকের আয়তন পেয়ে যাবা। যে হাইটটা যদি গুণ করো, এটা হচ্ছে হাইট এইচ, তাহলেই তুমি ঘনকের আয়তন পেয়ে যাবা। এই ঘনকের আয়তন আমি আবারও বুঝাই, তিনটা বাহু তিনটা ভেক্টর নির্দেশ করছে। তাহলে ঘনকের আয়তন একটু লিখো, ঘন সামান্তরিকের আয়তন, ঘন সামান্তরিকের আয়তন হচ্ছে তলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ইনটু কি উচ্চতা। ওকে, তাহলে বলো তো এই তলের ক্ষেত্রফল কত? তল মানে এই যে রেড কালার তলটা, এই তলের ক্ষেত্রফল কত একটু আগেই করছো। রেড কালার তলের সন্নিহিত দুইটা বাহু এ ভেক্টর আর সি ভেক্টর, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস সি এর মান, এ ক্রস সি এর মান, এ ক্রস সি এর মান, তাই না? ইনটু উচ্চতা, উচ্চতা কত? এইচ, এইচ মানে এই এইচ উচ্চতাটা কত? এই এইচ উচ্চতাটা কত? আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে থিটা,
তাহলে এই উচ্চতাটা কত হবে? এই ত্রিভুজটা থেকে দেখো, এই এই এই, এটা হচ্ছে বি, এটা থিটা, এটা এইচ, তাহলে কত হবে বলো, কত হবে? আমি যদি এই থিটা ধরে নিই, আমার এইচটা কত হবে? দেখো তো এখানে থিটা সহ যেটা আছে এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কস থিটা। কবরে ভূত আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বি কস থিটা। অনেকে বলতে পারে ভাই আমরা এই অ্যাঙ্গেলটা কেন নিলাম না? কারণ আমার এইচ এর সাথে অ্যাঙ্গেলটা জানতে হবে, এইচ। তাহলে এই কারণে এইচ এর সাথে আমি অ্যাঙ্গেলটা নিয়েছি। তাহলে এখানে এইচ হলো উচ্চতাটা হচ্ছে বি কস থিটা, এই উচ্চতা, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন তুমি আমাকে বলো তো, এটা কি একটা ভেক্টর, তাই না? এটা মনে করো এটা একটা ভেক্টরের মান, এটা একটা ভেক্টরের মান, এটার মান আমি দিলাম এস। তাহলে আমি এখানে লিখতে পারি এস বি কস থিটা লিখতে পারি। এটার জায়গায় আমি কত বসাইছি? এস। এটা কিন্তু একটা ভেক্টরের মান, তাই না? এস বি কস থিটা। এখন বলো এস বি কস থিটা মানে কি? এস হচ্ছে এইটার মান, বি কস থিটা তো এইটা, তাহলে এস বি কস থিটা মানে কি? এস এবং বি এর ডট গুণন। আমরা লিখতে পারি এস বি কস থিটা মানে লিখতে পারবো এস ভেক্টর ডট বি ভেক্টর, এটা মানে এস বি কস থিটা। এখন মনে করো দেখো, এস হচ্ছে এই ভেক্টরটার মান, এই যে এস, এই এসটা হচ্ছে এই ভেক্টরটার মান। তাহলে এস ভেক্টর মানে কি? এই ভেক্টর, এই যে এস ভেক্টর মানে হচ্ছে এ ক্রস সি ভেক্টর, এর সাথে গুণ হবে ডট বি। তাহলে তিনটি ভেক্টর দ্বারা যদি একটি সামান্তরিকের তিনটি বাহু নির্দেশিত হয়, তাহলে সামান্তরিক আয়তন হচ্ছে যে কোনো দুইটার ক্রস সাথে একটা ডট, এ ক্রস সি ডট বি। চাইলে আমি এটাকে আমরা এভাবে লিখতে পারতাম এ ক্রস বি ডট সি, এটাও লেখা যেত। চাইলে আবার এটাও লেখা যেত বি ক্রস সি ডট এ। এটাই হচ্ছে ঘন সামান্তরিকের আয়তনের সূত্র। যারা বুঝো না আবারও বুঝাই, ঘন সামান্তরিকের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে তলের ক্ষেত্রফল। এখানে তলের ক্ষেত্রফল কত? এ ক্রস সি এর মান, আর উচ্চতা হচ্ছে বি কস থিটা। এই যেখানে এইটা থিটা হলে এইচ হচ্ছে অবশ্যই বি কস থিটা। এটার মান আমি ধরে নিচ্ছি এস, তাহলে এটার জায়গায় আমি এস বসাইলাম। এস বি কস থিটা মানে কি? যে মান মান কস থিটা মানে হচ্ছে এস ডট বি, মানে এস ভেক্টরটা কত? এ ক্রস সি ভেক্টর ডট বি। তাহলে এটাই হচ্ছে ঘন সামান্তরিকের আয়তন। আয়তন আয়তন তাহলে আয়তনের সূত্র কি? এ তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর সূচিত হয়, তাহলে এ ক্রস বি ডট সি, বা বি ক্রস এ বি ক্রস সি ডট এ, বা সি ক্রস এ ডট বি। এটাই হচ্ছে ঘন সামান্তরিকের আয়তন। ওকে, তাহলে যে কোনো দুইটার ক্রস দিয়ে অপরটার সাথে ডট গুণন দিলেই আমরা ঘন সামান্তরিক আয়তন পেয়ে যাব। যে কোনো দুইটা ক্রস, যে কোনো দুইটা ক্রস, তার সাথে এই দুইটা ক্রসের সাথে একটা ডট দিলেই আমরা ঘন সামান্তরিকের আয়তন পেয়ে যাব। ওকে, এবার এটা লিখি। তাহলে ঘন সামান্তরিক আয়তনের সূত্র কি? এই যে এগুলো, যে কোনো দুইটার ক্রস, যে কোনো দুইটার ক্রস তার সাথে অপরটার ডট, ডট গুণন দিলেই আমরা ঘন সামান্তরিকের আয়তন পেয়ে যাব। শেষ। এবার এখানে তিনটি ভেক্টর সমতলীয় হবার শর্ত। ভাইয়া তিনটা ভেক্টর যদি সমতলীয় হয়, দেখো ভাইয়া ব্যাপারটা বুঝো, সমতলীয় মানে একই তলে অবস্থান করলে। এই মনে করো আমি একটা তল অঙ্কন করলাম, তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করছে। মনে করো এই আছে একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এবং এটা মনে করো একটা ভেক্টর সি ভেক্টর। তো এই তিনটা ভেক্টর কি একই তলের উপর অবস্থান করছে, তাইলে এদের দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন কত হবে? শূন্য হবে। যেহেতু একই তলের উপর, এটা কোনো ফাঁপা বস্তু ক্রিয়েট করতে পারছে না, এরা একটা তলের উপর, তাহলে এদের দ্বারা কি কোনো ঘন সামান্তরিক গঠিত হবে? হবে না। তাহলে লিখো একই সমতলে হবার শর্ত হচ্ছে ভেক্টর তিনটি দ্বারা, ভেক্টর তিনটি দ্বারা গঠিত
গঠিত ঘন সামান্তরিকের আয়তন হবে 0। সামান্তরিকের আয়তন হবে 0, এটা লিখে নাও। এটাই হচ্ছে শর্ত, যে একই সমতলে হলে তিনটি ভেক্টর একই সমতলে হবার শর্ত কি, এদের দ্বারা যে ঘন সামান্তরিকের আয়তন হবে সেটা হবে 0, সেটা হবে 0। তাহলে সুতরাং ঘন সামান্তরিকের আয়তনের সূত্র জানি কি, a ক্রস b ডট c, এটা হচ্ছে ঘন সামান্তরিক আয়তনের সূত্র। অথবা বলতে পারো অনেকে ভাইয়া b ক্রস c ডট a, হ্যাঁ এটাও। আবার অনেকে বলবে না ভাই আমি এটা বলবো c ক্রস a ডট b, হ্যাঁ এটাও ঘন সামান্তরিক আয়তন, এটা হবে 0 যদি একই সমতলে হয়। অথবা লিখতে পারি, এটা মানে কি, অথবা লেখা যায় ভেক্টরগুলোর সহগের নির্ণায়ক 0। এটা একটু লিখে নাও, এরপর আমি বুঝাচ্ছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা সবাই বলো, তিনটা ভেক্টর দেওয়া আছে, বললো ঘন সামান্তরিকের আয়তন কত। তাহলে তুমি কি করবা, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণন করবা, সেই ক্রস গুণনের ভেক্টরের সাথে অপর ভেক্টরটার ডট গুণন দিয়ে দিবা। এবার বললো তিনটা ভেক্টর সমতলীয়, তিনটা ভেক্টর কি সমতলীয় হবার শর্ত কি, সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে তাদের দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন 0 হবে। তার মানে এই যে ফলাফল এটা হবে 0। অথবা এটা মানে বলা যায় যে ভেক্টর তিনটার সহগের নির্ণায়ক 0, তিনটা ভেক্টর দেওয়া আছে, এদের সহগের নির্ণায়ক 0। আচ্ছা ভাইয়া এস তো কোথাও নেই ভাই, এই এস মানে হচ্ছে এ ক্রস সি কে আমি এস ধরে নিছি। তাহলে দেখো এই এস এর জায়গায় আমরা আবার এ ক্রস সি বসাইছি না ভাইয়া, এই যে এস কে এ ক্রস সি এর জায়গায় এস কে ধরে নিছি, তাহলে এই এস এর জায়গায় আবার দেখো আমরা এ ক্রস সি বসাইছি না, বসাইছি। তাহলে কি বললাম, যদি তিনটা সমতলীয় হয় তাহলে শর্ত কি, ঘন সামান্তরিকের আয়তন 0 হবে, অথবা ভেক্টরগুলোর সহগগুলোর নির্ণায়ক কি হবে, 0 হবে। চলো অঙ্ক করি, অঙ্ক করলে বুঝে ফেলবা। দেখো বলছে ধ্রুবক a এর মান কত হলে a b c একই তলে অবস্থান করবে। দেখো তিনটা ভেক্টর, প্রশ্নটা তুলো, তিনটা ভেক্টর a ভেক্টর b ভেক্টর আর c ভেক্টর, তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে। আচ্ছা একই তলে অবস্থান করার শর্ত কি বলো, যেহেতু একই তলে অবস্থান করবে শর্ত মতে এইভাবে লিখবা, শর্ত মতে a ক্রস b ডট c বা b ক্রস c ডট a বা c ক্রস a ডট b ইজ ইকুয়াল টু 0 হবে। তোমার এতগুলো শর্ত লিখতে হবে না, আমি তোমার বোঝানোর জন্য লিখছি, যে কোনো একটা লিখবা। a ক্রস b ডট c সমান কি হবে, 0 হবে। ওকে, অথবা এভাবে লিখবা, অথবা সহগগুলোর নির্ণায়ক 0, সহগগুলোর নির্ণায়ক সমান 0 হবে। এটা হচ্ছে সমতলীয় হবার শর্ত। তাহলে এবার সহগগুলো নির্ণয় করো। সুতরাং আমরা সহগগুলোর নির্ণায়ক করছি। সহগগুলোর নির্ণায়ক মানে ভেক্টর কয়টা, তিনটা, তাহলে সহগগুলোর নির্ণায়ক, অনলি সহগগুলোর। এটা সহগ কত 3, এটা কত -4, এটা কত a, তাহলে 3 4a। আবার এটা সহগ কত 2, এটা সহগ কত -1, এটা কত 1, তাহলে 2 1 1। ঠিক একইভাবে এটা সহগ কত 1 2 -3, 1 2 -3। এটা নির্ণায়ক করো, নির্ণায়কের বিস্তৃতি করো। দেখো এখানে যে আছে সে তাকে আমরা স্থির রাখবো, 3 স্থির। তারপরে কি রাখতে হবে, এই কলাম এই সারি বাদ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, তারপরে নির্ণায়কের মাইনাস, 2 একে 2, এরপরে মাইনাস, এই যে এটা মাইনাস কি -4, এই যে এটা -4 মানে অ্যাকচুয়ালি +4 হবে। তারপরে এই কলাম এই সারি বাদ, 3 দুগুণে 6,
মাইনাসের 6, নির্ণায়কের মাইনাস, 1 একে 1, এরপরে প্লাস এই যে এ বসবে, এ প্লাসের এ, এই যে এটা এই কলাম এই সারি বাদ, 2 দুগুণে 4, 4 নির্ণায়কের মাইনাস, 1 একে 1, মাইনাসের 1, মাইনাসের 1 মাইনাসে মাইনাসে প্লাসের 1 হবে। 3 থেকে 2 গেলে থাকে 1, 3 একে 3, এখানে থাকবে 3, -6 -1 -7, -7 × 4 -28, তাহলে -28, 4 7 28 প্লাস 5a। এটা হচ্ছে সহগগুলোর নির্ণায়ক। শর্ত মতে সহগগুলোর নির্ণায়ক কত হবে? 0 হবে, 0। যে শর্ত মতে এটা সমান কত হবে? 0 হবে। 28 থেকে 3 গেলে থাকে কত? 25, বা 5a, 25 কে ওই পাশে নিলে প্লাসের 25, সুতরাং a এর মান হচ্ছে 5। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা আসছিল। এই হচ্ছে অ্যান্সার। পারবা নাকি পারবা না বলো? 3টি ভেক্টর সমতলীয় হলে সহগগুলোর নির্ণায়ক 0 হবে, শেষ। এটা হচ্ছে সমতলীয় হবার শর্ত, এবং এই শর্ত দিয়ে আমরা একটা অঙ্কও করে ফেললাম। ভাইয়া এটা তো সবাই বুঝো, কেন এটা 0 হবে? তোমাকে আমি একটু ফিল দিই। দেখো, মনে করো একটা ভেক্টর এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর একই তলে আছে। আমি ফার্স্টের এই শর্তটাই বুঝাই। এ ক্রস বি মানে কোনটা? এ থেকে বি এর দিকে ঘুরবো, তাহলে এ ক্রস বি পাবো ঠিক তোমার মুখ বরাবর। এই যে এটা, এই যে এই কলমটা হচ্ছে এ ক্রস বি। দেখো তো ভাইয়া, এই 3টা যদি একই তলের উপর থাকে, তাহলে এ ক্রস বি মানে এই কলম ভেক্টরটা 3 জনের উপরই লম্ব না? তাহলে এই কলম ভেক্টরটা সি এর উপর লম্ব না? হ্যাঁ, লম্ব। তাহলে এই কলম ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি, এই কলম ভেক্টরটা হলো এ ক্রস বি, আর এটা হচ্ছে সি। এরা পরস্পর লম্ব। 2টা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণন কত হয়? 0 হয়। তাহলে দেখো, কলম ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি আর সি এর উপর লম্ব, তাহলে এদের ডট গুণফল হবে ডেফিনেটলি 0। এই কারণে বলা হয় 3টা ভেক্টর সমতলীয় হলে যে কোনো 2টার ক্রসের সাথে অপরটির ডট গুণন হবে 0, শেষ। অথবা বলা যায় সহগগুলোর নির্ণায়ক 0। এই যে প্রত্যেকটা সহগ বসাইয়া নির্ণায়ক 0 ধরে আমরা এর মান বের করলাম 5। এই হলো সমতলীয় হবার শর্ত। ক্লিয়ার? এ হচ্ছে 3টি ভেক্টর সমতলীয় হবার শর্ত। নেক্সট প্রশ্নে যাই। ওকে, এই প্রশ্নটা তুলো। দেখাও যে a ডট বি স্কোয়ার প্লাস a ক্রস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a ক্রস বি মডুলাস হবে, এটা ভুল দিছে। a ক্রস বি মডুলাস স্কোয়ার হচ্ছে 1 নম্বর অঙ্ক। চলো এটা একটু দেখাই। যে 1 নম্বরটা দেখাচ্ছি। a ডট বি মানে কি বলতো? a ডট বি মানে ab cos থিটা স্কোয়ার। আমি একেবারে করে দিচ্ছি, এ বি কস থিটা এর উপরে কি আছে? স্কোয়ার আছে, প্লাস এ ক্রস বি মডুলাস মানে কি? মান। এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা, এর উপর আবার কি আছে? স্কোয়ার। তাহলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার উভয় পক্ষ থেকে কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে সমান কি আসতেছে? এ স্কোয়ার বি স্কোয়ার। শেষ, প্রথমটা শোড। এবার দ্বিতীয়টা হচ্ছে এই যে 2 নাম্বার, a ডট বি হোল স্কয়ার মাইনাস a ক্রস বি হোল স্কয়ার সমান a স্কয়ার বি স্কয়ার cos 2 থিটা। এটা প্রমাণ করতে বলছে। লেফট সাইড a ডট বি মানে কি? ab cos থিটা, ab cos থিটার উপর কি আছে? স্কয়ার, মাইনাস a ক্রস b এর মডুলাস মানে ab sin থিটা, ab sin থিটা স্কয়ার। তাহলে কি আসতেছে? a স্কয়ার বি স্কয়ার কমন, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটার তো সূত্র নাই, a স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা বলো তো, cos স্কয়ার থিটা এটা মনে রাখলাম, sin স্কয়ার থিটা মানে কি?
1 মাইনাস কজ স্কয়ার থিটা, মাইনাস দ্বারা গুণ দিলে -1 প্লাস কজ স্কয়ার থিটা হবে, তাই না? তাহলে এখানে থাকতেছে a স্কয়ার b স্কয়ার 2 cos স্কয়ার থিটা -1। এটা একটা সূত্র আছে 2 cos স্কয়ার -1, যে সূত্রটি আমি দিয়ে লিখে নাও। এটা আমি বলি মজার সূত্র, সেটা হচ্ছে 1 মাইনাস ওয়ান প্লাস কস 2 থিটা 2 cos স্কয়ার থিটা, এটা হচ্ছে একটা সূত্র। আর একটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা, ত্রিকোণমিতির সূত্র এটা। তাহলে দেখো তো 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, মানে 2 থিটা হয়ে যাবে অর্ধেক। 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, 2 থিটা অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো তো 2 cos স্কয়ার থিটা -1 মানে কি cos 2 থিটা, যেখান থেকে লেখা যায় 2 cos স্কয়ার থিটা -1 মানে cos 2 থিটা। তাহলে a স্কয়ার b স্কয়ার cos 2 থিটা, এই হচ্ছে অ্যান্সার। লেফট সাইড মিলে গেছে, রাইট সাইড অ্যান্সার শুড। এগুলো ছোট ছোট গণিত, বীজগণিত, বুঝছো? ওটা হচ্ছে ত্রিকোণমিতি সূত্র। ওই যে দুইটা সূত্র লিখলাম এগুলারে বলি মজার সূত্র। আমি মনে রাখি এটা মজার সূত্র দিয়ে, মজার সূত্র। 1 প্লাস cos 2 থিটা, 2 থিটাটা হয়ে যাবে অর্ধেক, 2 সামনে চলে আসবে, 2 cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এগুলো যখন ত্রিকোণমিতি পড়বা তখন দেখবে এগুলো বারবার পাচ্ছ, মজা আছে জিনিসগুলো সোজা। তাহলে শর্ট ইজি, ইজি পিজি মানে একদম সোজা, ইজি পিজি স্কুইজি, তাই না? অনেক সহজ। পরের প্রশ্নে যাই। দেখছো বলে, এবার দেখো দেখি এটা কে কে পারে। এ ভেক্টর এটা, বি ভেক্টর অনলি 4j, সি ভেক্টর হচ্ছে এটা। এম এর কোন মানের জন্য ঘন সামান্তরিকের আয়তন 24 হবে, আয়তন হচ্ছে 24। তাহলে ভাই আমরা আয়তনের সূত্র জানি, কি জানি? আয়তন মানে হলো ঘন সামান্তরিকের আয়তন হচ্ছে কি এ ক্রস বি ডট সি, এটা হচ্ছে আয়তনের সূত্র, অথবা নির্ণায়ক, অথবা সহগগুলোর নির্ণায়ক, সহগগুলোর নির্ণায়ক, এভাবে লিখবা। এটাই তো আয়তনের সূত্র। একই সমতল হলে নির্ণায়ক 0 হইতো, বাট এটা তো একই সমতলে বলেনি, বলছে আয়তন হচ্ছে 24। তাইলে শর্ত মতে কি নির্ণায়ক করো সহগগুলোর। শর্ত মতে এটার আই ক্যাপের সহগ কত 2, এটার জে ক্যাপের সহগ কত 3, কে ক্যাপের সহগ কত 4, এটার আই ক্যাপের সহগ কত 9 মানে 0, জে ক্যাপের সহগ কত 4, এটার কে ক্যাপের সহগ কত 9 মানে 0, এটার আই ক্যাপের সহগ কত 0, জে ক্যাপের সহগ কত 5, কে ক্যাপের সহগ কত m। এই যে সহগগুলোর নির্ণায়ক এটাই হচ্ছে 24 বলে দিছে প্রশ্নে, যে সামান্তরিকের আয়তন 24, তাহলে সহগগুলোর নির্ণায়ক হবে 24। বা নির্ণায়ক করো, 2 প্লাস 2 থাকলো, কলাম সারি বাদ 4 ইন্টু m, 4m, নির্ণায়কের মাইনাস 5 ইন্টু 0 মানে 0, এবার -3 কলাম সারি বাদ 0 0 0 মাইনাস 0 শেষ। এরপর +4 কলাম সারি বাদ, যেই কলাম এই সারি বাদ 0 0 মানে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 24। তাহলে কি পাচ্ছি 4 দুগুণে 8m, 8m সমান 24, সুতরাং m এর মান আসতেছে 3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর যদি বলতো একই সমতলে থাকে তাহলে নির্ণায়ক সমানিত 0, যেহেতু এখানে একই সমতলের কোনো কথা বলেনি তাহলে নির্ণায়ক 0 হবেও না। সোজা না কঠিন বলো?
এটা খুব চমৎকার একটা অঙ্ক, সবাই একটু তুলো অঙ্কটা। এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপের সাথে সমকোণে অবস্থান করে। মানে আমাদেরকে একটা একক ভেক্টর বের করতে বলছে। প্রথম কথা, এটা কি ভেক্টর? একক ভেক্টর, যা কোন তলের সমান্তরাল? xy, এবং যা এর সাথে লম্ব। ভাইয়া xy তলের সমান্তরাল মানে হলো ভেক্টরটার মধ্যে খেলে i ক্যাপ আর j ক্যাপ থাকবে। xy মানে হচ্ছে i ক্যাপ আর j ক্যাপ। তাহলে xy তলের সমান্তরালটা হলো xy তলের সমান্তরাল, যেহেতু xy তলের সমান্তরাল, যেহেতু ভেক্টরটি xy তলের সমান্তরাল, তাহলে আমরা ভেক্টরটি ধরে নিচ্ছি এই যে এটা মনে করো সেই একক ভেক্টর, সেটা হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এটা হচ্ছে সেই একক ভেক্টর। আমরা ধরি একক ভেক্টর, ধরি এটা একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে r ক্যাপ, এবং সেটা হচ্ছে xy তলের সমান্তরাল, মানে সেখানে কোনো k ক্যাপ থাকবে না, অনলি i ক্যাপ আর j ক্যাপ থাকবে। বুঝছো? যদি বলতো xz তলের সমান্তরাল, তাহলে i ক্যাপ আর k ক্যাপ থাকতো। বুঝা গেল? এটা আমাদের ধরা। এবার ভাই ভেক্টরটা কি ভেক্টর? একক ভেক্টর। যেহেতু একক ভেক্টর, সুতরাং এর মান কত? এর মান 1। এটার মান বের করো। সুতরাং এটার মান কত? রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটার মান কত হবে? 1। বা আমরা লিখতে পারি, সুতরাং স্কোয়ার করে দিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই একটা সমীকরণ। এই সমীকরণ আমরা মূলত x আর y এর মান বের করলে হয়ে গেল। x আর y অজানা রাশি কয়টা? 2টা। সমীকরণ লাগবেও কয়টা? 2টা, তাই না? তাহলে x আর y এর এই সমীকরণ নাম্বার দিলাম 1। বুঝছো তো? এটা যেহেতু একটা একক ভেক্টর ভাই, এটার মান কত? 1। যেটার মান 1, এটার মানের সূত্র কি? রুট ওভার অফ স্কোয়ার। মান কত হবে? 1। এবার দেখো বলছে এই একক ভেক্টরটা ওর সাথে সমকোণ বা লম্ব। যেহেতু মানে এই একক ভেক্টরটা ওর সাথে লম্ব, তাহলে ওদের ডট গুণন কত হবে? 0। দেখো মানে একক ভেক্টরটি মানে আর 3i মাইনাস 4j প্লাস k এর সাথে লম্ব, তাই না? লম্ব হলে ডট গুণন 0 হবে। তাহলে এই যে আর এবং এই যে এটা ডট গুণন দাও। i এর সাথে i ডট, 3 ইন্টু x মানে 3x, প্লাস এ মাইনাস j এর সাথে j ডট 4 ইন্টু y 4y। কে আছে এখানে? কে নাই, তাহলে ডট গুণন হবে না। তাহলে এই ডট গুণনটা হবে কত? 0। ডট গুণন 0। বুঝছো? আর এবং এর সাথে লম্ব, যেহেতু দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণন কত হয়? দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণন কত হয়? 0 হয়। তাহলে এই যে জাস্ট তুমি সিম্পলি এটা করলা, আর ডট 3i মাইনাস 4j প্লাস k, এই ডট গুণন কত হবে? 0। যে ডট গুণন করে পাইলাম 3x মাইনাস 4y, বা 3x ইজ ইকুয়াল টু 4y। সুতরাং x হচ্ছে 4y বাই 3, হচ্ছে সমীকরণ নাম্বার 2। এবার এই দুইটা সমীকরণ সমাধান করে x আর y এর মান বের করবা। সমাধান শুরু করো। এখান থেকে x এর মান 1 নং-এ বসাই। যে মানটা 1 নং-এ বসাও। x এর মান কত? 4y বাই 3, স্কোয়ার করে দাও। x এর মান 1 নং-এ বসাও। x এর মান একে বসাও। x স্কোয়ার মানে এটা স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে 16 বাই 9 y স্কোয়ার প্লাস y স্কোয়ার 1। তাহলে কত হচ্ছে? বা 9 16 y স্কোয়ার প্লাস 9 y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 25 y স্কোয়ার বাই 9। তাহলে y স্কোয়ার সমান হচ্ছে, এদিকে পাঠিয়ে দিলে 9 বাই 25। সুতরাং y এর মান হবে প্লাস মাইনাস রুট করে দিলে 3 বাই 5। এই y এর মানটা 2 নং-এ বসাও। y ইজ ইকুয়াল টু, দেখো y ইজ ইকুয়াল টু প্লাসের 3/5 হলে
2 নং এ x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু হবে কত, x ইজ ইকুয়াল টু হবে 4/3 আর y এর মান কত 3/5 এটা হবে 4/5 আবার y is equal to -3/5 হলে x is equal to কত হবে 4/3 into -3/5 এটিকাটা মাইনাসের 4/5 তাহলে দেখো y এরও দুইটা মান পাচ্ছ x এরও দুইটা মান পাচ্ছ প্লাস মাইনাস 4/5 তাহলে নির্ণয় একক ভেক্টরের মানটা কত হবে এই যেখানে সলিউশন করে দিচ্ছি সুতরাং আমার একক ভেক্টরটা হবে দুইটার মধ্যে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসটা কমন নিয়ে নিলাম xi মানে 4/5 i ক্যাপ প্লাস yj y মানে 3/5 j ক্যাপ শেষ এটা হচ্ছে একক ভেক্টর অ্যানসার বুঝছো নাকি বুঝো নাই খুবই সুন্দর একটা অঙ্ক বুঝছো আবারও ধরো যেহেতু xy তলের সমান্তরাল তাহলে একক ভেক্টরটাতে শুধুমাত্র i ক্যাপ আর j ক্যাপ থাকবে তাহলে আমি ধরে নিচ্ছি একক ভেক্টরটা হচ্ছে r এবং এটা হচ্ছে এইটা এর মান কত 1 মান 1 ধরে এটার মান আমরা বের করে দেখলাম যেটা মান 1 একটা ইকুয়েশন পেয়ে গেলাম এরপরে এই একক ভেক্টরটা আবার এই ভেক্টরটার সাথে লম্ব হলে ডট গুণন 0 এখান থেকে আরো একটা ইকুয়েশন পেলাম এরপর আমি জাস্ট বীজগণিত করেছি এটার মান 1 নং এ বসিয়ে আমি y এর মান দুইটা পাইছি y এর দুইটা মান বসালে আমরা x এর দুইটা মান পাচ্ছি উভয়ের মধ্যে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস কমন নিয়ে এটা লিখে দিলাম এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় একক ভেক্টর ওকে আচ্ছা তো তোমরা এত কিছু কি করবা আমি যা পড়িয়েছি ততটুকু পড়বা আর কিচ্ছু লাগবে না আমি তোমাদেরকে এত প্রবলেম করিয়েছি ভেক্টর থেকে এর বাইরে আসলে আর কিছুই আসবে না এর মধ্যে থেকে আসবে পারলে এটা আরো কমায় পড়ো মানে আর কিছু পড়তে হবে না খালি আমার প্রবলেম গুলো করো আর কিছু লাগবে না এগুলো দরকার নেই এটা তোমাদের HW থাকবে θ1 আর θ2 এর মধ্যে কোনটা বড় এটা HW থাকবে অবশ্যই করতে হবে আমি হিন্টস ধরায় দিই OA OB ভেক্টর তার মানে আমার কাছে এই OA ভেক্টরটা দেওয়া আছে এই OB ভেক্টরটা দেওয়া আছে ওকে এই দুইটা ভেক্টর দেওয়া আছে তো বলছে θ1 আর θ2 এর মধ্যে কোনটা বড় ভাইয়া θ1 বের করতে হলে তোমার OB ভেক্টরটা লাগবে OB ভেক্টরটা কি দেওয়া আছে হ্যাঁ OB ভেক্টরটা প্রশ্নে দেওয়া আছে OB ভেক্টরটা দেওয়া আছে এখন থিটা ভেক্টরটা বের করতে হলে OB ভেক্টর আর OC ভেক্টর দরকার OC কি দেওয়া আছে ভাই OC ভেক্টর কি দেওয়া আছে না এই OC ভেক্টর তো দেওয়া নাই এটা দেয়া নাই তাহলে এটা কি করবা এটা তুমি পয়দা করবা এটা তুমি বের করবা দেখো তো ভাইয়া এই OC ভেক্টরটা আর AB ভেক্টরটা সেম না হ্যাঁ OC ভেক্টরটা এই যে OC আর AB সেম কিনা সেম সমান ও সমান্তরাল তাহলে আমি চাইলে ইজিলি AB ভেক্টর বের করতে পারি ত্রিভুজ সূত্র দিয়ে মনে আছে ছোটবেলায় পড়ছিলে এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে লাল কালার এই ত্রিভুজে আমি ভেক্টরে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলেই AB ভেক্টরটা পাবো এই যে আমরা দেখব ত্রিভুজ সূত্র অনুযায়ী কে কার পিছে লেগে আছে OA আর AB একে অপরের পিছনে লেগে আছে তাহলে OA ভেক্টর প্লাস AB ভেক্টর সমান হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান মানে OB এর সমান দেখো তোমার OB দেওয়া আছে এই যে দেখো আমি সবুজ কালি দিয়ে দেখাই এটা দেওয়া আছে OB হ্যাঁ OB দেওয়া আছে OA এটাও দেওয়া আছে তাহলে তোমার ABটা চলে আসবে না হ্যাঁ এখান থেকে তুমি AB ভেক্টরটা পেয়ে যাবা এই ভেক্টর হবে OB ভেক্টর মাইনাস OA ভেক্টর AB ভেক্টর আর এই ABটাই হচ্ছে OC এই AB ভেক্টরটাই হলো OC ভেক্টর শেষ আমাদের কাজ এইটুকুই শেষ তাহলে এবার বলো OC ভেক্টর আছে আর এই যে
এই ভেক্টরটা আছে, তুমি কি এই মধ্যবর্তী কোণ θ1 হিসাব করতে পারবা না? পারবা। ঠিক একইভাবে আমরা θ2 বের করব। θ2 বের করতে একটু ভেজাল আছে, সেটা হচ্ছে θ2 কোন কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ? θ2 হচ্ছে দেখো এখানে যদি আমি একটা ভেক্টর ড্র করি, এই যে এইটার মধ্যবর্তী কোণ। θ1টা ইজিলি বের করতে পারলেও θ2তে একটু ফ্যাসাদ পড়ে গেল, তাই না? কোনো ফ্যাসাদের কিছু নাই, তুমি চালাক হলে জ্যামিতি দিয়েও করতে পারো। θ1 বের হয়ে আসছে, তাহলে এই কোণটা কত? এটা হবে 90 মাইনাস θ1। এটা কত হবে? 90 মাইনাস θ1। এটা কত? 90 মাইনাস θ1, তাই না? আর এই কোণটা কত? এটা 90 মাইনাস θ1 হলেও এটাও 90 মাইনাস θ1। আচ্ছা দাঁড়াও, এটা না, এভাবে না, θ2 বের করবো, তাই না? θ1 এটা হলে এটা হবে 90 মাইনাস θ1। ওকে, সমস্যা নাই, তুমি θ2 ভেক্টর দিয়ে বের করবা। θ2 কোন কোন ভেক্টরের মধ্যবর্তী কোণ? এই যে এই দেখো এই ভেক্টরটা, এই ভেক্টরটা কোন ভেক্টর? এও ভেক্টর, এও, এই যে এ থেকে ও, এবং এসি ভেক্টরটা বের করবা। এসি ভেক্টরটা আবার ত্রিভুজ দিয়ে বের করবা। এই যে এসি ভেক্টরটা দেখাই তোমাকে, এসি, এই যে এসি ভেক্টর হিসাব করতে হবে। এসি ভেক্টর এবং এ থেকে ও এও ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে θ2। সো এই θ1 আর θ2 বের করে কম্পেয়ার করে দেখবা কে বড়। পারবা? এটা তোমাদের HW দিলাম, শেষ। সো আমাদের ভেক্টর বীজগণিত এখানেই শেষ। আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাসটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। তবে ক্যালকুলাসের কয়েকটা সূত্র আমি লিখে দিই, এই সূত্রগুলো তোমরা ঠাড়া মুখস্থ করবা। কিছু সূত্র ঠাড়া মুখস্থ লিখো, আমি মিনিংটা বুঝাবো পরে। ঠাড়া মুখস্থের জন্য কিছু সূত্র একটু লিখে নাও। হ্যাঁ, ঠাড়া মুখস্থ, TM। এটা তোমরা একটু ট্রাই করবা বাসায়, না করালে না পারলে তো আমি আছি, সমস্যা নেই। θ1 আর θ2 বের করবা। কোণ DBOA নির্ণয় করলে তো θ2 আসবে। BD কই পাইতেছো ভাইয়া? ওকে, সো আমরা যেখানে ছিলাম ঠাড়া মুখস্থের জন্য, এই যে এটা হচ্ছে দেখো প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোকে বলা হয় অপারেটর। এগুলোকে কি বলে? এগুলোকে বলে অপারেটর, এগুলোকে বলে অপারেটর। এই অপারেটর সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণী থেকে বা পিতৃকাল থেকে ক্লাস 1 থেকে শিখে আসছো, এগুলোকে বলো অপারেটর। তো ইন্টারে ওঠার পর নতুন একটা অপারেটর সম্পর্কে জানবা, যার চেহারা হচ্ছে এটুকু, এটার উচ্চারণ হচ্ছে DDX, D/dx না, এটা বলে DDX। এটা উচ্চারণ কি? DDX। ওকে, এটা উচ্চারণ হচ্ছে DDX। এটা হচ্ছে নতুন একটা অপারেটর। এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটা একটা কিছু বসাইতে হয় যা এক্স এর উপর নির্ভর করে। তাহলে এটারে কি বলবো? এটারে কি বলবো? এটা বলবো DDT। আমি যদি বলি এরকম, তাহলে বলবো DDP। এটা মানে বোঝাচ্ছে এই যে জায়গাটা ফাঁকা, এই জায়গাটা একটা কিছু বসবে। কি বসবে? যাকে তুমি অপারেট করতে চাও। এখানে বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে এইখানে যেটা বসছে তার পরিবর্তনের হার। তাহলে আমি বললাম এখানে y বসালাম, তাহলে এটা বোঝাবে এক্স এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, y এর পরিবর্তনের হার। এটা একটু লিখে নাও, আমি এটার মিনিং নেক্সট ক্লাসে একদম তুখুর ভাবে বুঝাবো, বাট আপাতত মনে রাখো এক্স এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে আমি যদি এখানে ধরো সরণ বসাই, তাহলে কি বলবা? t
টি এর সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। আমি যদি এখানে ভি বসাই তাহলে কি বলবো, শেষ। কি বলবা, পি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার। তার মানে ডিডিএক্স এই অপারেটরটা পরিবর্তনের হার বোঝায়। সো এই পর্যন্ত আজকে আলোচনা থাকুক, নেক্সট ক্লাসে আরো তুখর আলোচনা হবে। সো সবাই ভালো থাকো। আমি আর আজকের ক্লাস দীর্ঘায়িত করব না, নেক্সট ক্লাসে ক্যালকুলাস নিয়ে আমরা একদম প্রাথমিক আলোচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে যাব। আমাদের অধ্যায়টা বলতে পারো অফিসিয়ালি শেষ, কারণ আনঅফিসিয়াল ক্যালকুলাসটা খুবই সহজ। ম্যাথেই তুমি ক্যালকুলাস পড়বা, ফিজিক্সে হালকা ধারণা, সেই হালকা ধারণা দিয়ে আমরা উড়াধরা প্রবলেম করলে আমাদের অধ্যায়টা ফিনিশ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদেরকে সাইকেল 1 সম্পর্কে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।